হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের WBPSC মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সামটা হবে সামনেই, তো সেটার জন্য আমাদের যে জিকের ক্লাসগুলো চলছিল, আজকে তার আরও একটা ক্লাস। আজকে আমাদের ক্লাস নাম্বার 11 ও সেট নাম্বার 11। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। ভারতের জাতীয় কংগ্রেসের 1938 সালের ঐতিহাসিক হরিপুরা অধিবেশনে সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিল? তো 1938 সালের যে হরিপুরা অধিবেশন হয়েছিল, সেখানে কংগ্রেসের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুভাষচন্দ্র বসু। মনে রাখতে হবে 1939 সালের যে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল বা ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনটাও হয়েছিল, সেখানেও কিন্তু সুভাষচন্দ্র বসুই প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে তিনি 1939 সালে এইখান থেকে রিজাইন দিয়ে 1939 সালেই কী গঠন করেছিলেন? 1939 সালেই কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক আলোর বেগের সাথে কিভাবে পরিবর্তিত হয়। কোনো একটা মাধ্যমের যে পরম প্রতিসরাঙ্ক আছে, সেটা আলোর যে বেগ থাকে বা আলোর যে ভেলোসিটি থাকে তার সাথে কিভাবে পরিবর্তিত হয়। আলোর বেগ বাড়লে প্রতিসরাঙ্ক বাড়ে, আলোর বেগ বাড়লে প্রতিসরাঙ্ক কমে, প্রতিসরাঙ্ক ও বেগ সমানুপাতিক হয়ে থাকে, নাকি অপশান 4 কোনো সম্পর্কই নেই। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে আলোর বেগ বাড়লে প্রতিসরাঙ্ক কমে যায়, অর্থাৎ এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, বা আমরা বলতে পারি এদের মধ্যে কিন্তু কেমন সম্পর্ক বিদ্যমান, এদের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে। তো ভারতের যে সুপ্রিম কোর্ট আছে, সবার প্রথম জানতে হবে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী স্থাপনের কথা বলা হয়। সুপ্রিম কোর্ট কিন্তু 124 নম্বরের আর্টিকেল, 124-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়। এবার সুপ্রিম কোর্ট যে একটা কোর্ট অফ রেকর্ড হিসেবে বা অভিলেখ কোর্ট, এটাকে কিন্তু অনেক সময় বাংলাতেও দিয়ে দেয়, ঠিক আছে। তো এটাকে কিন্তু বলা হয় অভিলেখ কোর্ট নামেও পরিচিত, বা অভিলেখ কোর্ট নামেও কিন্তু কাজ করে। এটা কত নম্বর ধারার প্রেক্ষিতে কাজ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 129 নম্বর ধারার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে কিন্তু একটা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে মূলত রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের যে রাঢ় অঞ্চল থাকে, সেই রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নাকি বাঁকুড়া? তো রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ রাঢ় অঞ্চল কিন্তু বলা হয় পশ্চিম বর্ধমানকে। আচ্ছা, পশ্চিম বর্ধমানের রাজধানীর নাম কি? মনে রাখতে হবে পশ্চিম বর্ধমানের রাজধানীর নাম কিন্তু হচ্ছে আসানসোল। আর মনে রাখবে এখানে কিন্তু আরেকটা জায়গাও আছে দুর্গাপুর। আসানসোল এবং দুর্গাপুরকে কিন্তু টুইন সিটিও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে কিন্তু টুইন সিটিও বলা হয়ে থাকে, যেমন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে টুইন সিটি বলা হয়, ঠিক সেরকমভাবে আসানসোল এবং দুর্গাপুরকেও কিন্তু টুইন সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 5 নম্বর প্রশ্ন, ভারতের অর্থবিদ্যার ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেনের ভারসাম্যের ঘাটতি মেটাতে নিচের কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। তো ভারতের এই যে ব্যালেন্স আনার জন্য, ইকোনমিক্যালি ব্যালেন্স আনার জন্য কোন সংস্থা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে? বিশ্ব ব্যাংক, তারপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটাকে IMF বলা হয়, এশিয়ান উন্নয়ন ব্যাংক, নাকি বিশ্ব বাণিজ্যিক সংস্থা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কত সালে এটা গঠিত হয়েছিল? এটা কিন্তু 1944 সালে গঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু 1944 সালে গঠিত হয়েছিল। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে কি বলা হয়? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু টুইনস বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনের আমলে রাজদরবারে পারস্যের রীতি অনুযায়ী রাজাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা এবং রাজার পদচুম্বন করা, এই দুটি প্রথা চালু হয়েছিল। এই দুটির নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রথমটার জন্য সিজদা এবং পরেরটার জন্য কিন্তু পাইবস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি, অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থাকে সেগুলোর হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে। তো মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ কোন দেশের সংবিধানের অনুসরণে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যে মৌলিক কর্তব্য আছে বা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে, সবার প্রথমে এটা কত নম্বর ধারাতে আছে? এটা কিন্তু 51A নাম্বার ধারাতে আছে। আর কত নম্বর পার্টে আছে? পার্ট 4A-তে আছে। এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এটা কিন্তু USSR এর সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আর এই যে সংবিধানে গ্রহণ করা হয়েছে এটা কত সালে? এটা কিন্তু 42তম সংবিধান সংশোধন 1976 সালের মাধ্যমে এটাকে নিযুক্ত করা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিখ্যাত কৃষ্ণা নদীর প্রধান এবং বৃহত্তম উপনদী কোনটা? তো আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? কৃষ্ণার বৃহত্তম এবং সবথেকে ফেমাস উপনদী কিন্তু হচ্ছে তুঙ্গভদ্রা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় গণনার ক্ষেত্রে মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথডে নিচের কোন উপাদানটির পরিমাপ বাদ দেওয়া বাধ্যতামূলক? তো কোন উপাদানটির যে পরিমাপ সেটাকে বাদ দিতেই হবে। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10 নম্বর প্রশ্নের অপশান এ। সেটা কি? সেটা হচ্ছে মধ্যবর্তী পণ্যের মূল্য বা ডাবল কাউন্টিং কিন্তু কি করতে হবে? ডাবল কাউন্টিংকে কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বাদ দিতে হবে, তাহলেই কিন্তু সঠিক ভ্যালুটা পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন প্রত্নস্থানে প্রথম প্রাক ঐতিহাসিক যুগের লাঙল চাষের দাগ বা কৃষিক্ষেত্রের প্রমাণ পাওয়া গেছে? তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তোমাদেরকে এই প্রশ্নটা করা হয়েছে। তো চাষাবাদের প্রথম নিদর্শন কিন্তু পাওয়া গেছে কালীবঙ্গান। কালীবঙ্গান এই যে সাইটটা আছে এটা কোথায় অবস্থিত? মনে রাখতে হবে কালীবঙ্গান কিন্তু রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো এখানে লোথাল আছে। লোথাল কিন্তু সিন্ধু সভ্যতার একমাত্র ডকইয়ার্ড ছিল। সেটা কোথায় ছিল? সেটা কিন্তু গুজরাটে ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, পর্যায় সারণীর একই গ্রুপে বা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে মৌলগুলির যে পারমাণবিক ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের কি পরিবর্তন ঘটে? তো এই পর্যায় সারণীর যে ট্রেন্ডগুলো থাকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক বা উল্টোটা, যদি আমরা টপ টু বটম যাই তাহলে কি কি পরিবর্তন হয়, এটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। তো একটা পর্যায় সারণীর একই গ্রুপে যদি আমরা একই গ্রুপ বা শ্রেণী বরাবর যদি আমরা টপ থেকে বটমের দিকে নামি তাহলে আমাদের কি হবে? মনে রাখতে হবে তাহলে কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। কি জিনিসটা বৃদ্ধি পাবে? সেটা কিন্তু হচ্ছে মৌলগুলির যে পারমাণবিক ব্যাসার্ধ আছে বা অ্যাটমিক রেডিয়াস আছে সেটা কিন্তু কি হবে? সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে দাগানোটা একটু ভুল হয়ে গেছে, এটা অপশান বিতে দাগানো হবে। ঠিক আছে, অপশান বি, অপশান সি নয়, কিন্তু অপশান এও নয়, অপশান ডিও নয়, এটা কিন্তু অপশান বি সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের 2 কক্ষের যৌথ অধিবেশন ডাকার সাংবিধানিক ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে? তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অনেকের কনফিউশন হয়। দেখো, আহ্বান করতে পারে বা ডাকতে পারে কে? মনে রাখতে হবে আহ্বান বা ডাকতে পারে কিন্তু প্রেসিডেন্ট। ঠিক আছে, আর এটাকে কন্ডাক্ট করানোর ক্ষমতা কার কাছে থাকে? এই পুরো সেশনটাকে কন্ডাক্ট করানোর ক্ষমতা কিন্তু হচ্ছে যিনি লোকসভার স্পিকার হয়ে থাকেন। ঠিক আছে, লোকসভার স্পিকার কিন্তু এই যে কন্ডাক্ট করানোর দায়িত্বে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী তিস্তা জলপাইগুড়ি শহরের কাছে কোন নদীর সাথে মিলিত হয়েছে? তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র বা যমুনা নদী। ঠিক আছে, ব্রহ্মপুত্রকে কিন্তু বাংলাদেশের যমুনা বলা হয়। তো আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, ভারতের কর ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে গঠিত বিজয় কেলকার কমিটি, যেটা 2002 সালে গঠিত হয়েছিল, মূলত কোন করটি প্রবর্তনের জন্য প্রথম সুপারিশ করেছিল? তো বিজয় কেলকার কমিটির যে প্রথম সুপারিশ অনুযায়ী যে করটা স্থাপিত হয়েছিল সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে জিএসটি। আচ্ছা, জিএসটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল? 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল। আর জিএসটি কত তারিখে চালু হয়েছিল? এটা কিন্তু 1 জুলাই 2017-তে চালু হয়েছিল। ভারতের কোন স্টেটে সবার প্রথম শুরু হয়েছিল? সবার প্রথম কিন্তু আসামে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 16তম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে কে প্রথম ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিল? তো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-এর যে মহাবিদ্রোহ হয়েছিল সেটাকে কিন্তু বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, কোনো ব্যক্তি বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড রোগে আক্রান্ত হলে তিনি মূলত কোন কোন প্রাথমিক রঙের পার্থক্য বুঝতে পারেন না? তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? কালার ব্লাইন্ড ব্যক্তিবর্গেরা কিন্তু যে নীল এবং হলুদ আলো আছে, যে লাল এবং সবুজ আলো আছে, এই লাল এবং সবুজ কালার কিন্তু বুঝতে পারেন না। আমরা জানি যে প্রাইমারি কালার কাকে বলা হয়? প্রাইমারি কালার কিন্তু বলা হয়ে থাকে সুনীল। তোমাদের ছোটোখাটোর জন্য মনে করে লিখে দিলাম এটা, মানে এটা কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। সু ফর কিন্তু এখানে হয়ে যাবে সবুজ, নি ফর হয়ে যাবে নীল এবং ল ফর কিন্তু হয়ে যাবে লাল। এটাকে কিন্তু বলা হয় প্রাইমারি কালার। তো সেই প্রাইমারি কালারের মধ্যে লাল এবং সবুজ কিন্তু কালার ব্লাইন্ড ব্যক্তিরা বুঝতে পারেন না।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার কার্যকাল শেষ হওয়ার আগে যদি তা ভেঙে দেওয়া হয় তবে কত মাসের মধ্যে পুনর্নির্বাচন করা বাধ্যতামূলক? তো যদি পঞ্চায়েতের যে নির্দিষ্ট বা ফিক্সড টার্ম থাকে তার আগেই যদি এটা ডিসলভ হয়ে যায় তাহলে কত মাসের মধ্যে পুনর্নির্বাচন করাতে হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 6 মাসের মধ্যে পুনর্নির্বাচন করাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম এবং ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ম্যাসেঞ্জার বাঁধটি মূলত কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 19-এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যাসেঞ্জার বাঁধ কিন্তু ময়ূরাক্ষী নদীর ওপরে নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, ভারতের অর্থনীতিতে মুদ্রা সংকোচন বা ডিপ্লেশন দেখা দিলে নিচের কোন পরিস্থিতিটি তৈরি হয়? তো 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, সেটা হচ্ছে ক্রমাগত পণ্যের মূল্য হ্রাস পায় এবং টাকার কিন্তু যে ক্রয় ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 21তম প্রশ্ন, গুপ্ত বংশের কোন বিখ্যাত সম্রাটকে তার মুদ্রায় বিনা বাদনরত অবস্থায় দেখা গেছে যা তার সঙ্গীত অনুরাগের পরিচয় দেয়? তো বিনা বাদনরত অবস্থায় দেখা গেছে কোন গুপ্ত সম্রাটকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে সাবানের ফেনা বা কলয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোর যে বিচ্ছুরণ বা দৃশ্যমানতা তৈরি হয় তাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা সায়েন্সের প্রশ্ন। তো এই রকমের প্রশ্ন কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞাসা করা হয়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে টিন্ডাল এফেক্ট। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের সংবিধান সংশোধনের পর সংশোধন করার পদ্ধতিটি সংবিধানের কোন অংশ এবং কত নম্বর পার্টে বর্ণিত আছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটা কিন্তু যে পার্ট নাম্বার 20 সেই পার্ট নাম্বার 20-তে আছে। অনেক সময় কিন্তু পার্ট নাম্বার থেকে জিজ্ঞাসা করে, আবার অনেক সময় কিন্তু 368 নম্বর ধারা থেকেও জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো মনে রাখতে হবে পার্ট বললে কিন্তু বলতে হবে 20, আর যদি ধারা বলা হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 368 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি ভারতের কোন রাজ্য এবং কোন সীমান্তে অবস্থিত? তো সবার প্রথম রাজ্য বললে কিন্তু এটা সিকিম অবস্থিত। ঠিক আছে, সিকিমে অবস্থিত, আর এটা কিন্তু সিকিম নেপাল সীমান্তে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে ভারতের আরবিআই যখন ব্যাংক রেট বা রেপো রেট হঠাৎ বৃদ্ধি করে তখন দেশের মুদ্রা বাজারের কি পরিবর্তন ঘটে? তো ইকোনমিক্স থেকে কিন্তু একটা এভারগ্রিন প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু কি হয়ে যাবে? অপশান বি, তরলতা বা লিকুইডিটি হ্রাস পায় এবং ঋণ দেওয়ার যে ব্যয়বহুল হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, 1906 সালের কলকাতার কংগ্রেস অধিবেশনে কে প্রথম ভারতীয়দের জন্য স্বরাজ শব্দটিকে রাজনৈতিক লক্ষ্য হিসেবে ঘোষণা করে? তো এই যে স্বরাজ শব্দটা, সেই স্বরাজ শব্দটা সবার প্রথম কে উপস্থাপন করেছিল? বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি নাকি বিপিন চন্দ্র পাল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নৌরোজি। আর মনে রাখতে হবে 1906 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল এখানে কিন্তু এটা করা হয়েছিল, আর কলকাতা অধিবেশনে কিন্তু দাদাভাই নৌরোজি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ওয়ার্ক করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নিচের কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এবং ফলের পরিপক্কতা বা ফল পাকাতে প্রধান ভূমিকা নেয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইথিলিন, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, এবার দেখো এখানে যে বাদবাকি যে হরমোনগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা একটুখানি জেনে নেব। বাদবাকি যে হরমোনগুলো আছে, দেখো অক্সিন কী করে? অক্সিন কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে, জিবরেলিনও কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। সাইটোকাইনিন কিন্তু যে বীজের যে সুপ্ত অবস্থা থাকে সেই সুপ্ত অবস্থা থেকে কিন্তু বীজ থেকে গাছ বেরোনোর যে পদ্ধতি সেখানে কিন্তু সাহায্য করে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি অঙ্কুর উদ্গমে সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জি.ভি. মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বনভূমি মূলত কোন শ্রেণীর অরণ্যের অন্তর্গত? ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব উদ্ভিদ এবং পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য? তো আমাদের এই প্রশ্নের পার্বত্য নাতিশীতোষ্ণ তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সুন্দরবন কিসের মধ্যে পড়ছে? তো মনে রাখতে হবে সুন্দরবন কিন্তু যে ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্যের মধ্যে পড়ে। লবণাম্ব গাছকে কিন্তু আর একটা নামেও ডাকা হয়, মনে রাখতে হবে এটাকে
কিন্তু হ্যালোফাইট উদ্ভিদও বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। পিএসসি মিসলেনিয়াসের জন্য তোমাদের এই 30টা সেটের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা 30টা প্রশ্নের যে সেটটা আমরা আজকে প্র্যাকটিস করলাম তার ভেতরে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। এবার থেকে কিন্তু তোমাদের মিসলেনিয়াসের ক্লাসটাও আসবে। মাঝে রেলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের জন্য মিসলেনিয়াসের ক্লাসটা কিছুদিন বন্ধ ছিল, তো এবার থেকে কিন্তু মিসলেনিয়াসের ক্লাসটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই কিন্তু নিয়মিত ভিডিও আসবে, কারণ ওটাই কিন্তু আমাদের ক্ষেত্রে মোটিভেশন হয়ে থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইকের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।